নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। এখানে নিয়েছি বেশ কিছুটা মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে মাছ যখন আমরা ধুয়ে পরিষ্কার করে নিই সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় মাছ ধোয়ার পরেও কিন্তু মাছের থেকে একটা লাল জল বেরোতেই থাকে। তাছাড়াও এমন কিছু মাছ থাকে, বিশেষ করে যদি জ্যান্ত মাছ থাকে সেক্ষেত্রে দেখবেন মাছের ওপরে একটা পিচ্ছিল ভাব কিন্তু থেকে যায়, যার কারণে বারবার মাছটা আমাদের ধুয়ে পরিষ্কার করতে হয়। তখন দেখা যায় অনেক সময় মাছের যে স্বাদটা থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তবে আপনারা কিভাবে মাছটা পরিষ্কার করলে সহজেই মাছের যে একটা পিচ্ছিল পদার্থ থাকে সেটাও চলে যাবে, বারবার ধুতেও হবে না। কিছুটা পরিমাণে লবণ দিয়েছি, লবণটা দিয়ে খুব ভালোভাবে মাছের মধ্যে প্রথমে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পর আপনারা যদি মাছটা ধুয়ে নেন সেক্ষেত্রে দেখবেন মাছের মধ্যে যে পিচ্ছিল পদার্থটা থাকে সেটাও সহজে চলে যাবে, আর বারবার মাছ কিন্তু ধুয়ে পরিষ্কার করতে হবে না। আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন পিচ্ছিল পদার্থটাও চলে গেছে আর লাল জলও কিন্তু বেরোচ্ছে না। এবার মাছ ধোয়ার পর আমাদের হাতের মধ্যে কিন্তু আঁশটে গন্ধ থেকেই যায়, যার কারণে কি হয়, আমরা সাবান হ্যান্ড ওয়াশের ব্যবহার করি, বারবার সাবান হ্যান্ড ওয়াশ দিলেও হাত রুক্ষ শুষ্ক হয়ে যায়। তো কী করবেন, নিয়ে নেবেন চায়ের পাতা। চায়ের পাতাটা দিয়ে হাত দিয়ে এইভাবে ভালোভাবে ঘষে নেবেন। চায়ের পাতার যে কোনো বাজে দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে। এইভাবে ঘষে নেওয়ার পর আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা লেবু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, শীত গ্রীষ্ম বর্ষা যে সময়ই হোক না কেন। তবে অনেক সময় দেখবেন পুরো লেবুটা হয়তো আমরা ব্যবহার করি না, অর্ধেকটা ব্যবহার করি আর বাকি অর্ধেকটা কিন্তু রেখে দিই। তবে অর্ধেকটা যদি আমরা রেখে দিই সেক্ষেত্রে সমস্যা হয় একটাই, কিছুদিনের মধ্যেই দেখা যায় লেবুটা শুকিয়ে যায়। আর লেবু যদি শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়া লেবু থেকে কিন্তু রস একদমই বেরোতে চায় না, তখন লেবুটা কিন্তু ফেলে দিতে হয়। তবে আপনারা যখনই লেবুটা রাখবেন, কিভাবে রাখলে লেবুটা কিন্তু শুকিয়ে যাবে না তারই একটা টিপস শেয়ার করব। নিয়েছি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণের জল। এই জলের মধ্যে আপনারা অর্ধেক লেবুটা এইভাবে করে রেখে দেবেন। এইভাবে যদি আপনারা লেবুটা রাখেন, ফ্রিজ ছাড়াই কিন্তু আপনাদের এইভাবে করে লেবু 2 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। তবে মাঝে মধ্যে জলটা চেঞ্জ করে দিতে হবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। বেগুন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে বেগুন আমরা যখনই রান্নাতে ব্যবহার করি না কেন, বেগুনের বোটার অংশটা কেটে কিন্তু সকলেই বাদ দিয়ে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে বেগুনের বোটার অংশটা আপনারা কিন্তু ভুল করেও ফেলবেন না, কি কাজে ব্যবহার করবেন। আমরা এমন কিছু কিছু রান্না করি যেগুলোতে দেখবেন একটু কম তেলের ব্যবহার করি, তখন আমরা কি করি, অয়েল ব্রাশের ব্যবহার করি। তবে সবার কাছে সবসময় কিন্তু অয়েল ব্রাশ থাকে না, সেক্ষেত্রে আপনারা বেগুনের বোটাগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। কিভাবে, তো আমি সামান্য পরিমাণে তেল নিয়েছি। এবার এই যে প্যানটা রয়েছে তার মধ্যে এইভাবে চারিদিকে আমি ছড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কোনো রকমের অয়েল ব্রাশ ছাড়াই কিন্তু আমরা বেগুনের বোটার অংশটা দিয়ে সহজেই অয়েল ব্রাশ হিসাবে ব্যবহার করে নিতে পারি। আশা করছি টিপসটা কাজে আসবে, আর এটা আপনারা ফ্রিজে রেখে 2 থেকে 3 দিন কিন্তু ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। জায়গার মধ্যে মোমবাতি জ্বালায় অনেক সময় দেখবেন কি হয়, এইভাবে করে গলে গলে পড়ে যায়। সেটা মেঝের মধ্যে হতে পারে, টেবিলের মধ্যে হতে পারে। আর এইভাবে যদি মোমটা গলে পড়ে সেক্ষেত্রে দেখা যায় সহজে কিন্তু উঠতে চায় না, তখন অনেকটাই ঘষাঘষি করতে হয়। এর ফলে মেঝের মধ্যে বা টেবিলের মধ্যে দাগ হয়ে যায়। তবে আপনারা কোনো রকমের ঘষাঘষির ঝামেলা ছাড়াই কিভাবে এই মোমগুলো তুলে নেবেন। নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণের গরম জল, এইভাবে করে দিয়ে দিয়েছি। এইভাবে করে দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনাদের মোম কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে কোনো রকমের ঘষাঘষি ঝামেলা ছাড়াই মোমগুলো উঠে গেছে। বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বাঁধাকপি। এখন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি বাঁধাকপি নিয়ে আসা হয়ে থাকে। তবে আমরা বাঁধাকপি দেখবেন যখন মিহিকুচি করে কাটতে যাই অনেকেরই হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কিভাবে আপনারা ছুরি বা বটির সাহায্য ছাড়াই একদম মিহিকুচি করে নেবেন। আমি ছুরির সাহায্যে প্রথমে এইভাবে করে টুকরো করে নিয়েছি, আপনারা বটিরও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি এখানে একটা পিলার কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে।
এইভাবে যদি পিলারের সাহায্যে আমরা কুচি করে নিই তাহলে দেখবেন একদম মিহি কুচি হয়ে যাবে। আর তাছাড়াও এইভাবে কাজটি করে নিলে হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে একদম মিহি কুচি করে নিয়েছি। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা সুজির প্যাকেট। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের প্যাকেটের মধ্যে কোনো না কোনো জিনিসপত্র নিয়ে আসা হয়ে থাকে, তবে কিছুটা জিনিস আমরা কৌটো বা জারের মধ্যে ঢেলে রাখি আর বাকিটা হয়তো ঢালা হয় না কোনো কারণে, তখন আমরা এই প্যাকেটের মধ্যে এইভাবে মুড়িয়ে তারপর একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে রেখে দিই। তবে এইভাবে রাখলেও অনেক সময় দেখা যায় বাইরের হাওয়া বাতাস ভেতরে চলে যায়, তাছাড়াও ছোটোখাটো পোকামাকড়ও চলে যায়, এর ফলে জিনিসটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। তো আপনারা কি করবেন, একটা মোমবাতি জ্বালিয়ে নেবেন, তারপর কাটা যে অংশটা রয়েছে প্লাস্টিকের এইভাবে করে একটু ভালো মতো গরম করে নেবেন। এবার একটা ক্লিপের সাহায্যে এইভাবে করে একটু চেপে টেনে নেবেন। এতে কি হবে, আমাদের হাতে কিন্তু গরম লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা যদি হাত দিয়ে কাজটা করতে যাই সেক্ষেত্রে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতেই পাচ্ছেন প্যাকেটটা কিন্তু একদম সিল হয়ে গেছে, কোনোভাবেই কিন্তু জিনিসটা বেরিয়ে যাচ্ছে না। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আলু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে দাম যদি একটু বেশি হয় অনেকে দেখবেন আমরা কিন্তু একটু বেশি পরিমাণেরই নিয়ে আসি। তবে এই আলু যদি খুব বেশি দিন বাড়িতে থেকে যায় সেক্ষেত্রে দেখা যায় আলু কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যেতে শুরু করে। তবে টাকা দিয়ে কিনে নিয়ে এসে যে কোনো জিনিস যদি এভাবে খারাপ হয়ে যায় তখন কিন্তু আমাদের নিজেদেরই অনেকটাই ক্ষতি হয়। তবে যখনই আপনারা বাড়িতে আলু নিয়ে আসবেন, যদি একটু বেশি পরিমাণের আলু নিয়ে আসেন, কিভাবে রাখলে আলুটা আপনাদের বেশ কিছুদিন ভালো থাকবে, কোনোভাবেই কিন্তু আলু খারাপ হয়ে যাবে না। তো প্রথমত আপনারা কিন্তু আলুটা খোলা অবস্থায় রাখার চেষ্টা করবেন। তো এই ধরনের যে কোনো আপনাদের প্লাস্টিকের ঝুড়ি বা অন্যান্য কোনো রকমের যদি এরকম ছিদ্রযুক্ত ঝুড়ি থাকে সেগুলো নেবেন। তারপর নিয়ে নেবেন পেপারটাকে আমি প্রথমে কিছুটা এভাবে টুকরো করে নেব। আপনারা হাতের সাহায্যে, কাঁচির সাহায্যে যেভাবে সুবিধা আপনারা কিন্তু ছোট টুকরো করে দিয়ে দেবেন। আপনারা যখনই আলু রাখবেন কিছুটা পেপারের টুকরো এভাবে প্রথমে ছড়িয়ে দেবেন, তারপর কিছুটা আলু দেবেন, তারপর আবারও ওপর থেকে কিছুটা পেপারের টুকরো এভাবে যদি দিয়ে রাখেন সেক্ষেত্রে কি হবে, আলুর মধ্যে দেখবেন অনেক সময় ভিজে ভাব চলে আসে, যার কারণে আলু সহজেই পচে যায়। এইভাবে যদি পেপার দিয়ে রাখা হয় সেক্ষেত্রে আলুর মধ্যে যদি কোনো ভিজে ভাব এসে থাকে পেপার সহজেই অ্যাবজর্ব করে নেবে আর আলুটা সহজে পচে যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, আমরা বালিশ ঘুমানোর জন্য ব্যবহার করে থাকি। তবে বালিশের কভারটা যখন নোংরা হয়ে যায় আমরা কিন্তু প্রত্যেকেই সেটাকে ধুয়ে পরিষ্কার করে দিই। তবে বালিশ কভারটা ধুয়ে নিলেও যে বালিশটা থাকে সেটার মধ্যেও অনেক সময় দেখবেন বাজে তেলের গন্ধ বা অনেক দিন ব্যবহার করার কারণে দেখবেন একটা বাজে স্মেল কিন্তু ছাড়তেই থাকে। কেন কি, আমরা বালিশটা কেউই কিন্তু ধুয়ে পরিষ্কার করি না। বালিশ ধুতে গেলে আমাদের বালিশের ভেতরে যে তুলোগুলো থাকে সেগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তবে বালিশটা না ধুয়েই কিভাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে নেবেন। আমি এখানে নিয়েছি একটা চায়ের ছাঁকনি, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পাউডার। আপনারা যে কোনো সুগন্ধযুক্ত পাউডার নিয়ে নেবেন। এবার দুটোকে এভাবে একটু মিশিয়ে নেবেন, তারপর ছাঁকনির সাহায্যে এভাবে করে চারিদিকে ছড়িয়ে দেবেন। এইভাবে ছড়িয়ে দিলে কি হবে, চারিদিকে সমানভাবে পড়বে। আর যদি হাত দিয়ে মিশ্রণটা দিতে যাই কোথাও কম কোথাও বেশি পড়বে, যার কারণে চায়ের ছাঁকনির ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছেন একটা সাইডে ভালোভাবে দিয়ে দেওয়ার পর আমি হাতের সাহায্যে এইভাবে করে ভালো করে ঘষে নেব। এইভাবে ঘষে নেওয়ার পর আপনারা কি করবেন, রেখে দেবেন এইভাবে করে 5 মিনিটের জন্য। পর বালিশটাকে আমি আবারও এইভাবে করে উল্টো করে নেব। তারপর একইভাবে চায়ের ছাঁকনির সাহায্যে পাউডার আর বেকিং সোডার মিশ্রণটা এইভাবে করে দিয়ে দেব। এইভাবে দিয়ে দেওয়ার পর আবারও হাতের সাহায্যে আমি হালকাভাবে ঘষে নেব। তো এইভাবে আরও 5 মিনিট রাখবো। রাখার পর আপনারা কি করবেন, এই যে মিশ্রণগুলো রয়েছে ভালোভাবে একটু ঝেড়ে নেবেন। আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণের কুসুম গরম জল, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে আমি শ্যাম্পু। একদম সামান্য পরিমাণের শ্যাম্পু দিয়ে দেব। তারপর চামচের সাহায্যে প্রথমে এভাবে মিশিয়ে নেব। তো আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন ভালোভাবে। তো আমি হাত দিয়ে আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো সেটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা গেঞ্জি, ছোট গেঞ্জি নিয়েছি, আপনারা যে কোনো সুতির কাপড় নিতে পারেন। তারপর এইভাবে করে আমি ডিপ করে নিয়েছি জলটার মধ্যে, তারপর ভালোভাবে নিংড়ে নিয়েছি। তো খুব বেশি কিন্তু এর মধ্যে জল নেই। এটা কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায়। এইভাবে বিছিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকারের ঢাকনা। এবার আমি এইভাবে করে গিট দিয়ে দিচ্ছি,
আপনারা চাইলে কোনো একটা রাবার ব্যান্ড দিয়ে টাইট করে বেঁধেও দিতে পারেন, তবে কাপড় বা গেঞ্জি ব্যবহার করবেন সেটা খুলে না যায়। নিয়ে নিয়েছি বালিশ, বালিশটার ওপরে এইভাবে প্রেসার কুকারটার ঢাকনাটা দিয়ে ঘষে নেবেন। এইভাবে ঘষে নিলেই দেখবেন এই যে বালিশটা রয়েছে সহজেই আপনারা কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। হাত দিয়ে যদি পরিষ্কার করতে যান সেক্ষেত্রে অনেকক্ষণ সময় লাগবে। এভাবে যদি প্রেসার কুকারের ঢাকনাটা কাজে লাগায় সেক্ষেত্রে দেখবেন আমাদের নিজেদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি কিন্তু পুরো বালিশটায় দুটো সাইডই পরিষ্কার করে নিয়েছি। এবার বালিশটা হালকা যে ভিজে ভাব রয়েছে সেটা আপনারা পাখার তলায় রেখে দিতে পারেন বা রৌদ্রের মধ্যেও রেখে দিতে পারেন। তবে পাখার তলায় যদি রাখতে না চান বা রৌদ্রে দিতে না চান সেক্ষেত্রে কী করবেন পরে শেয়ার করছি। তো তার আগে আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে এখান থেকে বের করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা নোংরা ছিল, গোল হয়ে রয়ে গেছে এই নোংরাটা। তো এবার আপনারা বালিশটা যদি রৌদ্রে দিতে না চান বা আপনারা হাওয়াতে যদি না শোকান সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু প্রেসার কুকার রয়েছে। প্রেসার কুকারটা এইভাবে হালকা করে একটু গরম করে নেবেন। গরম করার পর কি করবেন, বালিশটাকে আপনারা এইভাবে করে যদি হালকাভাবে কিছু সেকেন্ড সেঁকে নেন তাহলেই দেখবেন যে ভিজে ভাবটা থাকে সেটা কিন্তু সহজেই চলে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। আপনারা বালিশ না ধুয়েও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত করে নিতে পারেন। রান্নাবান্না আমরা প্রত্যেকে কম বেশি করে থাকি, তবে যখন আমরা গ্যাস ওভেনে কোনো কিছু রান্নাবান্না করতে যাই অনেক সময় দেখবেন যখনই আমরা জ্বালতে চাই গ্যাস ওভেনটা এইভাবে করে কিন্তু অরেঞ্জ জ্বলতে থাকে। আর এই সমস্যাটা হলে আমাদের গ্যাসের কিন্তু অনেকটাই অপচয় হয়। তো কী কারণে এই সমস্যাটা হয়, অনেক সময় রুটি করি আটার গুঁড়ো চলে যায় বার্নারের মধ্যে বা কোনো কিছু খাবার যদি উতলে যায় সেক্ষেত্রেও দেখা যায় বার্নারের ভেতরে কিন্তু চলে যায়, যার কারণে এই ধরনের সমস্যা হয়। তাছাড়াও অনেক সময় কিছুদিন ব্যবহার করার পর ভেতরে দেখবেন জং বা মরচে পড়ে যায়। তো আপনারা কি করবেন, আমি বার্নারটা খুলে নিয়েছি নারকেল তেল আর নিয়েছি এখানে আমি একটা গ্রেটার। আপনারা এখানে গ্রেটারের পরিবর্তে খুন্তি হাতারও ব্যবহার করতে পারেন। নিয়েছি এখানে বাচ্চাদের পুরনো মোজা, আপনারা এখানে মোজার পরিবর্তে কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন, তবে যাতে খুলে না যায় সুবিধা হয় যার কারণে মোজার ব্যবহার করেছি। তো এইভাবে করে মুড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হ্যান্ডেলটার সাইডে। এবার এই যে নারকেল তেলটা রয়েছে আমি 3 থেকে 4 ফোঁটা এর মধ্যে দিয়ে দেব। তারপর কি করব, আঙুলের সাহায্যে আমি একটু এইভাবে করে নাড়িয়ে নেব যাতে করে চারিদিকে ছড়িয়ে যায়। এবার এই যে গ্রেটারটার মধ্যে মোজাটা পরিয়েছি সেটা আমি কি করব, বার্নারের যে ভেতরটা রয়েছে সেটাকে এইভাবে করে একটু নাড়িয়ে নাড়িয়ে পরিষ্কার করে নেব। এতে কি হবে, যদি কোনো খাবারের টুকরো নোংরা বা মরচে পড়ে যায় সেইগুলোও কিন্তু সহজে আমরা পরিষ্কার করে নিতে পারি। যদি জল দিয়ে পরিষ্কার করতে যায় বা অন্যান্য কোনো কিছু ব্যবহার করতে যায় সেক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। তো এইভাবে কিন্তু কাজটি করে নিলে আমাদের সহজও হয়ে যাবে। তাছাড়াও নারকেল তেল সামান্য পরিমাণে দেওয়ার কারণে যদি আয়রনের দাগ থাকে বা মরচে পড়ে যায় ভেতরে সেক্ষেত্রে দেখবেন সহজে কিন্তু এগুলো পরিষ্কার হয়ে যাবে। এইভাবে করে আমি কিছু সেকেন্ড নাড়িয়ে নাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে নোংরাগুলো ছিল বা যে আয়রনটা জমেছিল সেটা কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে। গ্রেটারটা একটু এভাবে করে সামনের দিকে বের করে নিচ্ছি, তারপর মোজাটাকে আবারও এভাবে মুড়িয়ে নেব। আবারও কি করব, নিয়ে নেব কিছুটা পরিমাণে নারকেল তেল। তো এই নারকেল তেলটার আবারও কেন ব্যবহার করবেন, এরপর যাতে আমাদের এই বার্নারের মধ্যে কোনোভাবেই আয়রন বা মরচে না পড়ে, যার কারণে আবারও আমি এখানে নারকেল তেলের ব্যবহার করেছি। তো এইভাবে করে একটু নাড়িয়ে নাড়িয়ে নারকেল তেলটাকে ভালোভাবে লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই যে মোজাটা পরিয়ে রেখেছি গেটারের মধ্যে সেটা দিয়েই আবারও আমি বার্নারটাও এইভাবে একটু নারকেল তেল লাগিয়ে নেব। এইভাবে কাজটি করে নিলে আমাদের দেখবেন কাজটা অনেকটাই সুবিধাও হয়ে যাবে। তাছাড়াও সহজে কিন্তু বার্নার জাম হবে না, এমনকি মরচে বা জং পড়বে না নারকেল তেল দেওয়ার কারণে। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। এবার আমি বার্নারটা কিন্তু আপনাদেরকে জ্বালিয়েও দেখিয়ে দেব। আগে যে বার্নারে হলুদ বর্ণ বেরোচ্ছিল এখন কিন্তু আর তেমনটা হচ্ছে না, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জ্বলতে শুরু করেছে। তো আপনারা কিন্তু এইভাবে করে কাজটি করে নিতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।